নমস্কার, ওয়েলকাম টু বই ভ্রমণ। আজকে আরো একটা নতুন বই নিয়ে হাজির। আজকের বই হচ্ছে দিব্যেন্দু পালিতের যখন বৃষ্টি। তো কে কে দিব্যেন্দু পালিতের লেখা পড়েছেন আর কি কি বই পড়েছেন আমাকে জানাবেন কমেন্ট করে, এটা আমি জানতে ইন্টারেস্টেড। কারণ আপনারা যদি সাজেশন দেন ভবিষ্যতে আমি তার লেখা পড়তে ইচ্ছুক। কারণ দিব্যেন্দু পালিত তের লেখা অনেকদিন পর আমি পড়লাম। অনেক ছোটবেলায় আমাদের ক্লাবের লাইব্রেরি থেকে আমি একটা ওনার বই নিয়েছিলাম। বইটার নাম ছিল মৃত্যু, একদম ছোট্ট পাতলা বই, 80 পাতার বই ছিল মনে হয়। তো এই বইটাও ছোট্ট, 112 পাতার বই, জাস্ট ধরবেন আর শেষ হয়ে যাবে। তো তখন থেকে ওনার লেখা আমার খুব ভালো লাগে, মানে ওনার অন্যতম একজন প্রিয় লেখক। তো খুব আন্ডার রেটেড, তেমন আমি দেখি না, তেমন ওনার নামও শুনি না, কিন্তু আমার খুব ভালো লাগে। উনি অনেক ছোট ছোট বই লেখে। বইগুলো বেশিরভাগই সামাজিক হয়, কিন্তু তার মধ্যে একটা হুক পয়েন্ট থাকে যেটা আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত বসিয়ে রাখবে। মানে কি হবে কি হবে একটা ভাব, শেষ পর্যন্ত কি হয় শেষটা আপনি দেখতে চাইবেন। তো এই বইটার ক্ষেত্রেও সেম, গল্প নিয়ে আসছি পরে। কিন্তু তার যে ওই লেখার ইউএসপি, যে আমার আপনার গল্পই বলে, আমাদের আশেপাশের গল্পই বলে, সমাজের গল্পই বলে, কিন্তু সেটার মধ্যে একটা ক্রাইসিস থাকে। এবার সেই ক্রাইসিস থেকে আদৌ ক্যারেক্টারগুলো বেরোতে পারলো কিনা, কিংবা তার ফলাফল কি হলো শেষ পর্যন্ত, তো সেই জিনিসটা কিন্তু ওই বইগুলোতে একের পর এক চলতে থাকবে। ওনার যত কটা বই পড়েছি, 3টে 4টেই পড়েছি, বেশি পড়িনি, তো আমার খুব পছন্দ হয়েছে। প্রতিটা লেখাই খুব টান টান থাকে। খুব বিশাল থ্রিলার টাইপের টান টান না, কিন্তু মানে একঘেয়ে না, বোরিং না। তো পড়তে পড়তে আপনি ওর মধ্যে ঢুকে থাকবেন। এবার এই বইটা একজন একটা দম্পতি, তাদের সম্পর্কের অবক্ষয় হয়েছে। তো সেই সম্পর্কটা কি পুনরুদ্ধার হবে কি হবে না, তো সেই নিয়ে বইটা চলতে থাকে, আসছি গল্প নিয়ে। তো এই বইটা ভালো, মানে ওয়ান টাইম রিড। আপনি যতক্ষণ পড়বেন আপনার ভালো লাগবে। হ্যাঁ, এমন কিছু না যেটা আপনি আগে কোনোদিন পড়েননি। কমন গল্প, কমন টপিক, কিন্তু তবুও এই জিনিস তো খুব রেগুলার আমাদের জীবনে বা আমাদের আশেপাশের জীবন। তো পড়তে এতটুকুও মানে মেকি লাগবে না। খুব রিয়েল, খুব বাস্তব, মনেই হবে না যে আমি হয়তো গল্প পড়ছি। তো এবার আমি আসছি আস্তে আস্তে এই বইটা নিয়ে। তো এবার এই বইটার গল্প নিয়ে একটু বলি। তো এই বইটার যে গল্প শুরু হয় একটা দম্পতির সম্পর্কের অবক্ষয় নিয়ে, যেটা আমি আগে বললাম। তো এবার দম্পতির নাম হচ্ছে, মেয়েটার নাম হচ্ছে শ্রেয়া, আর ছেলেটার নাম হচ্ছে দেবমাল্য। তাদের একটা মেয়ে রয়েছে, তাদের 16 বছরের বিবাহিত জীবন। তো 16 বছর পর তাদের মনে হচ্ছে যে তারা একে অপরের সাথে থাকতে পারছে না। তার পিছনে কারণ রয়েছে, সেটা বলছি। তো ঝামেলা, ঝগড়াঝাটি, গালিগালাজ, একদম সম্পর্ক তিক্ত হয়ে গেছে। তো এবার তারা ডিসিশন নেয় যে হ্যাঁ, তাদের এবার আলাদা থাকতে হবে। তাদের যে মেয়ে রিয়া, তার যার 14 বছর বয়স, তো তাকে তারা হোস্টেলে পাঠিয়ে দেয়। কেন? কারণ তাদের মধ্যে যে সম্পর্কের অবক্ষয় হয়েছে, তো সেইটা যেন মেয়ের ওপর এফেক্ট না ফেলে। তো সেইটা মেয়ের কাছ থেকে লুকোতে তাদের এই মোমেন্টে একটা সেপারেশন পর্ব চলছে, মানে ফাইনালি ডিভোর্সের আগে যে মানুষ আলাদা থাকে, তো সেই পর্বটা চলছে। তো সেই পর্বটাতে যেন মেয়ের মনে কোনো সন্দেহ না হয়, সেজন্য মেয়েকে তারা হোস্টেলে পাঠিয়ে দেয় বাড়ি থেকে। তো যে ফ্ল্যাটটা ছিল সেই মানে যেখানে তারা থাকতো, সেই ফ্ল্যাটটা শ্রেয়ার নামেই থাকে। আর এই যে দেবমাল্য, যে যিনি হাজবেন্ড, তিনি একটা গেস্ট হাউসে গিয়ে ওঠেন। তো তারপর ওই মোমেন্টে তিনি খুঁজছেন যে কোথাও পার্মানেন্টলি সেটেল হওয়া যায় নাকি। তো এই রকম একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে এই গল্পটা শুরু হয়। এবার তাদের মধ্যে কেন বিবাহ বিচ্ছেদ হচ্ছে বা তাদের মধ্যে কি নিয়ে ঝামেলা, তো সেটার জন্য এদের অকুপেশনটা জানা উচিত। তো দেবমাল্য হচ্ছে একজন কলেজের প্রফেসর, আর শ্রেয়া যে, তিনি হচ্ছেন একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। কলকাতা, নাম করা বলবো না, কিন্তু উঠতি, মানে সে খুব ভালো গায়। এবার কলকাতাতে এত শিল্পী, তো সেইখানে খুব একটা সে মর্যাদা পায় না। সেই জন্য তার যে দল, মানে তাদের একটা দল রয়েছে, সেই দলের যে মাথা তার নাম হচ্ছে পরাগ। তো পরাগ শ্রেয়াকে একটু ভালো চোখে দেখে। এবার সেটা কোনো সন্দেহজনক কিছু না, মানে শ্রেয়ার প্রতি তার একটা সফটনেস আছে আর কি। এবার সেইটা নিয়ে দেবমাল্যর সন্দেহ, তো সেই নিয়ে ঝগড়া। আবার দেবমাল্য যেহেতু প্রফেসর, তো তার কাছে থিসিস নিয়ে আসে হচ্ছে কলেজেরই একটা মেয়ে, তার নাম হচ্ছে রমিতা। তো রমিতা বিবাহিত না, আনম্যারিড। তো স্বাভাবিকভাবেই প্রফেসর আর স্টুডেন্ট, তো তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক হয়। এবার সেটাও সন্দেহজনক না, কিন্তু দুজনের এই যে আলাদা আলাদা যে থার্ড পার্সন, তাকে নিয়ে সন্দেহ করছে। সেই সন্দেহ থেকেই বিরাট বড় ঝামেলা। এ বলে যে তুমি তো কলেজের তোমার স্টুডেন্টের সাথে এই করে বেড়াও, ও বলে যে তুমিও তো তোমার গানের দলের যে হেড মাথা, যে পরাগ, তার সাথে এই করে বেড়াও। ব্যাস এই নিয়ে ক্যাচাল। তো ওই ক্যাচাল থেকেই দুজন মানে শুরু হয় খুবই অল্প করে, তারপর সেটা বাড়তে 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 মানে অনেক গাড়িয়ে যায় আর কি। তো এবার সেখান থেকে তারা ডিসিশন নেয় যে না, আমরা আর পারছি না। কারণ এই যে ঝগড়া ঝামেলাতে তাদের কেরিয়ার এফেক্টেড হচ্ছে।
শ্রেয়ার গান এফেক্টেড হচ্ছে, আর যে দেবমাল্য তার মানে তার একাডেমিক যে কেরিয়ার এফেক্টেড হচ্ছে। এখান থেকে ঝামেলা। এবার তখন তারা ডিসিশন নেয় যে হ্যাঁ আমরা আলাদা হব, এত বছর পর হলো আমরা আলাদা হব। তো এইবার আলাদা হতে চাইলেই কি আলাদা হওয়া যায়? তো এরপর কি হয়, মানে এই যে তাদের যে ডিসিশনটা, সেটা কোথাও গিয়ে তাদের লাইফেই কি ব্যাকফায়ার হয়ে আসে? আর সেইখানে একটা খুঁটির মতো দাঁড়িয়ে থাকে হচ্ছে তাদের মেয়ে রিয়া। কারণ এখানে তারা ইন্ডিভিজুয়ালি ডিসিশনটা নিলেও তার উপর কি এফেক্ট হচ্ছে, আর তার উপর যে এফেক্ট হচ্ছে সেই কথা ভেবে তারা সেটার উপর কি প্রতিক্রিয়া নিচ্ছে বা সেটাকে কি করে হ্যান্ডেল করছে, সব নিয়ে এই গল্পটা মানে খুব সুন্দর গতিশীলভাবে এগোতে থাকে। একটা মানে দগদগে ঘা রয়েছে, তো আড়ালে সেটা খুবই মানে একদম দাঁত নখ খিচিয়ে বাইরে বেরিয়ে আসে না, কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন যে রিয়ার জুতোতে পা গলিয়ে যদি আপনি ভাবেন যে হ্যাঁ আমার মা বাবার মধ্যে এই জিনিসটা হচ্ছে, তাও 16 বছর পর, আমার 14 বছর বয়স, সদ্য আমি মানে মেয়েরা তো একটু অল্প এজেই যৌবনোত্তীর্ণ হয়ে যায়, একটু বড় হয়ে যায়, তো তার মা বাবা ভাবছে যে মেয়ে অত কিছু বুঝে না, কিন্তু মেয়ে একটু বেশি কিছু বুঝে যাচ্ছে। মেয়েরা ছেলেদের থেকে অল্প বয়সেই বেশি ম্যাচুরিটি এসে পড়ে তাদের মধ্যে, তো সেই ম্যাচুরিটি তার মধ্যে এসে পড়েছে, সে বুঝছে যে মা বাবার মধ্যে কিছুটা প্রবলেম, কিন্তু সে ডিরেক্টলি আঙুল তুলতে পারছে না। কারণ হোস্টেলে তাদের দুজনের মধ্যে কথা হয়ে রয়েছে যে প্রতি সপ্তাহে একবার করে যে ভিজিট হয়, একবার বা দুবার করে, তো প্রতি সপ্তাহে অল্টারনেটিভলি একবার শ্রেয়া যাবে, একবার দেবমাল্য যাবে। শ্রেয়া সেটা আস্তে আস্তে বুঝতে পারে যে আমার মা আর বাবা যেটা করছে কোনোদিন তারা একসাথে আসে না, তো তাদের মধ্যে কিছু নিয়ে তো একটা ঝামেলা হচ্ছে। এছাড়া সে যখন বাড়িতে ছিল মানে হোস্টেলে আসার আগে, তখনও দেখতো যে মা বাবার মধ্যে ক্যাচাল হয়েছে, তো হঠাৎ করে তাকে হোস্টেলে পাঠিয়ে দিল, কিছু তো একটা হয়েছে, তো সেইটা তার মনের মধ্যে ছিল। তো এই হচ্ছে গল্পের ব্যাকগ্রাউন্ড, এইভাবে গল্প এগোতে থাকে। তো এবার শেষে কি হয়, তো তারা কি এই ডিভোর্সটা কি সাকসেসফুল হয়, নাকি তাদের মনের মধ্যে আবার একটা সফটনেস আসে একে অপরের প্রতি, বা তাদের মেয়েকে কেন্দ্র করে যে না আমাদের আবার একসাথে থাকা উচিত, আমরা যে ডিসিশনটা নিয়েছি সেটা আবেগতাড়িত হয়ে নিয়েছি, অনেকটা তাড়াহুড়ো করে নিয়েছি, এটাতে কেউই সুখী হবে না আদতে। তো সেই পরিণতিটা কি হয়, তো এই হচ্ছে গল্প। আমি যতটা সম্ভব সংক্ষেপে বললাম, খুব একটা ভাস্ট গল্প নয়, শুনে বুঝতেই পারছেন যে টপিকটা ছোট্ট, আর খুব একটা বেশি সাব টপিক বা ইভেন্টফুল না। তো ছোট্ট বই, যেটুকু দরকার, কম্প্যাক্ট বই, যেটুকু দরকার সেটুকুই রয়েছে, কোনো এক্সট্রা কিচ্ছু নেই। তো একদম যে টপিক দিয়ে শুরু হয় সেই টপিক দিয়েই শেষ হয়, সেই ফ্লোতেই এগোতে থাকে। তো আরেকটা জিনিস বলি যেটা আমার খুব মিষ্টি লেগেছে, খুব ইম্প্যাক্টফুল লেগেছে, সেটা হচ্ছে বইটার নামকরণ। তো আমি প্রথমে ভাবছিলাম যে গল্পটা হচ্ছে ঠিক আছে, কিন্তু এই যখন বৃষ্টি নাম কেন, তো এখানে একটা বৃষ্টির একটা দিক আছে, সেটা এত মিষ্টিভাবে আসে বা এত ডিপলি আসে, তো আপনি ইমোশনাল হবেন একদম। একটা ঘটনা ঘটে, সেটা মানে একই ঘটনার পুনরাবৃত্তি হয়, সেটা একবার প্রথম দিকে আছে, একবার শেষ দিকে আছে, দুটোর ক্ষেত্রেই কমন ফ্যাক্টর হচ্ছে বৃষ্টি। প্রথম দিকে যখন ঘটনা ঘটে তখন আপনি সেই ঘটনাটা মানে আপনার দেখার দৃষ্টিভঙ্গি আলাদা, মানে লেখকই দেখাতে চেয়েছেন। শেষ দিকে যখন সেম ঘটনা ঘটে, তো সেটার মধ্যেও তিক্ততা রয়েছে প্রথম দিকের মতো, কিন্তু সেই তিক্ততা তার আড়ালে একটা খুব গভীর রিয়েলাইজেশন রয়েছে, সেই রিয়েলাইজেশনটার জন্য বৃষ্টি দায়ী। তো এটুকু আমি বলেই না, এর থেকে বেশি বলছি না। তো সেটা খুব মিষ্টি, সেটা বলেই স্পয়লার হয়ে যাবে আর কি, স্পয়লার না ঠিক, কিন্তু মজা নষ্ট হয়ে যাবে। তো এই জিনিসটা আমার এই গল্পের অন্যতম ভালো দিক লেগেছে। এছাড়া লেখকের লেখনীর প্রশংসা করতেই হয়। তো আমি তার যে 3-4টে বই পড়েছি, যেটা আমি একদম প্রথমে বললাম, যে টপিকগুলো চুজ করেন সেগুলো খুব কমন, আমার আপনার আশেপাশের জিনিস, একদম সামাজিক, কিন্তু তার মধ্যে একটা হুক পয়েন্ট থাকে, তার মধ্যে একটা ক্রাইসিস থাকে। এর মধ্যে যেমন এই একটা সম্পর্কের ক্রাইসিস বা ডিভোর্স হবে করছে, তো সেইটার দিকে কি করে তারা বেরোয়, বা আদৌ কি ডিভোর্স হলেও সেটার কি পরিণতি হয়, তো সেই জিনিসটা তিনি একদম পুরো গল্প যতক্ষণ চলতে থাকে সেই জিনিসটা মানে আপনার মাথায় চলতে থাকে যে হ্যাঁ যদি হয়ে যায় তাহলে কি এই মেয়েটার কি হবে, তাদের সম্পর্কের কি হবে। এবার এত কিছু তো বললাম, তো গল্পটা মানে আমি একটা সারসংক্ষেপ বললাম, কিন্তু এইখানে যে রিয়েলাইজেশনের পার্টটা, মানে একটা সময় পর গিয়ে যখন দুজনেই দুজনের দিক থেকে ভাবে যে আমি আমার গান বজায় রাখার জন্য এটা করলাম, বা আমি আমার একাডেমিক লাইন বজায় রাখার জন্য এটা করলাম, আমরা আলাদা থাকছি, এত বছরের একটা সম্পর্ক, 16 বছরের সম্পর্ক, দুজন দুজনের শরীরের গন্ধ ভুলতে পারছে না, দুজন দুজনের সঙ্গ ভুলতে পারছে না, মানে ঘুম থেকে ওঠার পর যে একটা অভ্যাস, মানে একটা মানুষ 16 বছর ধরে আরেকজনের সাথে থাকলে সেটা মানুষ কম অভ্যাস বেশি হয়ে যায়, তো সেই অভ্যাস থেকে যদি বেরিয়ে যায় তাহলে মানসিকভাবে আপনি এমনিই ক্ষতিগ্রস্ত, অলরেডি ডিভোর্সের ব্যাপার, তো মানসিক অবসাদ নিয়েই আসে।
কিন্তু তার থেকেও বড় জিনিস হয় যে এতদিনের অভ্যাস থেকে আমি বেরোবো কি করে? তো তারা কি এত বেরোতে পারে, নাকি আবার সেই অভ্যাসটা মানে নিজের দিকে টেনে নেয়? তো এই জিনিসটা এখানে ভীষণ ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ মিষ্টিভাবে দেখানো হয়েছে। মানে হয়তো কিছু কি বলবো, মানে রং চঙের ব্যাপার এখানে আনা হয়নি। যা আমি আপনি ভাবি, বা যা এরকম একজন 16 বছরের দম্পতি যদি ডিভোর্স হয় বা তাদের যদি সেপারেশন পর্ব চলতে থাকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিভাবে সেটা ভাবতে পারে। মানে তাদের মনের মধ্যে প্রথমে একটা ঘৃণাও আসছে, আবার ঘৃণার আড়ালে মানে ঘৃণাটা কোথাও জেদ বশত আসছে, কিন্তু সে একদম যে মন থেকে ঘৃণা করছে সেটা না, সেটা দুজনেই একটা সময় গিয়ে উপলব্ধি করে। এবার যখন তারা উপলব্ধি করে ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। তো সেইটা কি তারা শোধরাতে পারে, শুধরাবে কি একসাথে আসতে পারে? আর এই যে তাদের একসাথে থাকা বা না থাকা, এর মাঝখানে ওই যে বললাম খুঁটির মতো দাঁড়িয়ে আছে হচ্ছে তার মেয়ে। তো তার মানে তাদের মেয়ে, এই যে মেয়েটা মানে রিয়া, তো রিয়া একটা কাণ্ড ঘটায়। তো সেটা মানে ওই বললাম যে মেয়েটার জুতোয় যদি পা দিয়ে আপনি খাবেন তো আপনার সেটা জাস্টিফাইড মনে হবে, কারণ সে ভালনারেবল, সে বুঝতে পারছে না যে তার মা বাবা তাকে বলছে না কেন। আর তার মা বাবা যদি ডিভোর্স হয়ে যায় তো সে কার সাথে থাকবে, তার দায়িত্ব কে নেবে, সে জানে না। তার কাছে মানে সে কাউকে জবাবদিহি করতে পারছে না, তাকেও কেউ ক্লিয়ার করে বলছে না। তো এই অবস্থায় সে কি স্টেপ নেয়, তো সেখানে একটা স্টেপ নেয়, সেটা খুব সুন্দর। একটু মানে আপনি কোশ্চেন করতে পারেন, কিন্তু ওই যে বললাম তার জায়গায় দাঁড়িয়ে যদি ভাবেন তখন মনে হবে যে না, তার এর থেকে মানে এটা ছাড়া আর কিছু করার ছিল না। যদি মানে তার সে যেহেতু কোশ্চেন করতে পারছে না, তো ভালো মানে মেয়েটা একটা বিশাল ইম্প্যাক্ট নিয়ে আসে আর কি দুজনেরই সম্পর্কের মধ্যে, যে সম্পর্কটা ভাঙার সিদ্ধান্ত আর কি দুজন ইন্ডিভিজুয়ালি নিয়েছিল মেয়েকে না জানিয়ে। তো সেটা যখন তারা মানে তাদের মধ্যে যখন রিয়েলাইজেশন আসে যে না ভাঙলেও হতো, সেটার কিন্তু মেইন যে রিজন সেটা হচ্ছে তাদের মেয়ে। মানে আর একটা জিনিস বলি, শ্রেয়া আর দেবমাল্য যখন ডিভোর্সের সিদ্ধান্ত নেয়, তো সেটা তারা শুধুমাত্র নিজেদের মধ্যে রেখেছিল, মানে তারা নিজেদের বাড়ির লোককে পর্যন্ত জানায়নি, মেয়েকেও জানায়নি, সেটা তো জানায়নি, কিন্তু বাড়ির লোককে পর্যন্ত জানায়নি। তো তারা না জানিয়েই এবার এতদিন ধরে তারা একটা ফ্ল্যাটে রয়েছে, তো তাদের একটা কমন অ্যাড্রেস রয়েছে, তো যা চিঠি আসবে ওই অ্যাড্রেসেই আসবে। এবার সমস্যাটা তখন হয় মানে গল্পের একটুখানি পরেই, যখন দেবমাল্যর কাকা অসুস্থ হয়। এবার তার ভাইপো ওই ফ্ল্যাটের অ্যাড্রেসে চিঠি লেগে যে আমি কাকাকে নিয়ে কলকাতায় আসছি, তো তোমাদের ওখানে একবেলা হয়তো থাকবো। আমি কাকা তোমার সাথে দেখা করতে চাই, অনেকদিন দেখা হয় না। তো আমি আশা করি তুমি থাকবে কাকার পাশে, যতক্ষণ হসপিটালে থাকবো ততক্ষণ তুমি থেকো, তারপর আমরা আমাদের ব্যারাকপুরের মামা বাড়িতে চলে যাবো। এবার সেই চিঠিটা আসে হচ্ছে ফ্ল্যাটের ঠিকানা। তো এবার দেবমাল্য যেহেতু একজন কলেজের প্রফেসর, তার এদিক ওদিক থেকে অনেক চিঠি আসে, মানে ইন্টারন্যাশনাল চিঠিও আসে, তার ইন্টারন্যাশনালি বন্ধুও রয়েছে অনেকে, মানে তারাও প্রফেসর। তো এবার তাদের চিঠি কিন্তু ওই ফ্ল্যাটের ঠিকানাতেই আসে। এবার যেহেতু তারা ডিসিশন নিয়েছিল যে তারা কাউকে জানাবে না এই কথা, তো শ্রেয়ার সাথে দেবমাল্যর একটা চুক্তি হয় যে যাই চিঠি আসুক তুমি রেখে দেবে, তুমি খুলবে না, আর আমি সপ্তাহে একদিন এসে সেই চিঠিগুলো নিয়ে যাব। তো এমনটাই চলছিল। মানে দেবমাল্য যে সেই গেস্ট হাউস থেকে আসে শ্রেয়ার ফ্ল্যাটে এসে জাস্ট চিঠিগুলো নিয়ে চলে যায়, তাদের মধ্যে কোনো কথা হয় না, মুখ দেখা দেখি প্রায় বন্ধ। তো এটুকু। এইবার যখন সেই কাকার চিঠি আসে, তো যখন চিঠি আসে এবার শ্রেয়া তো দেখেন শ্রেয়া ওভাবেই ফেলে রেখেছে। এবার তখন দেবমাল্যর কলেজের ঠিকানায় সেম চিঠি আবার আসে, মানে সেই যে ভাইপো সেই সেম চিঠি আবার তার কলেজের ঠিকানায় পাঠায়। সেখানে লেখা রয়েছে যে আমি তোমার ফ্ল্যাটের ঠিকানায় চিঠি পাঠিয়েছিলাম, তো সেটা তো আমি কোনো রিপ্লাই পেলাম না, হয়তো তুমি বাড়ি নেই, তো আমি সেই জন্য আবার তোমার কলেজের ঠিকানায় লিখছি। তো যেই দিন তার কাছে চিঠিটা এসে পৌঁছায় তার পরের দিন কাকাকে নিয়ে ভাইপোর আসার কথা কলকাতায়। এবার তো দেবমাল্যর মাথায় হাত যে কি হবে, কোথায় রাখবে, কারণ ডিভোর্স হয়েছে কেউ জানে না। তো এবার তারা যদি এসে দেখে যে সেপারেটেড থাকছে দুজনে, এটা আলাদাই মানে প্রতিক্রিয়া সৃষ্টি হবে, আলাদাই একটা ঝামেলা হবে। তো সেটা লোক জানাজানি হওয়ার ভয়। তখন দেবমাল্যর মাথায় ঘোরে যে যা হোক করে একটা দিন বা একটা বেলা রাজি করাতে হবে শ্রেয়াকে একসাথে থাকার জন্য, যতক্ষণ কাকারা থাকছে। তারপর তারা হসপিটালে বেরিয়ে গেলে দেবমাল্য বেরিয়ে যাবে, মানে সোজা কথা ওই কিছু ঘন্টার জন্য একটা নাটক করতে হবে। এবার সেটা অবশ্য হয় না, কারণ তার পরদিনই সকালবেলা মানে যেদিন আসার কথা তাদের, শ্রেয়ার আর কি বাংলাদেশ যাওয়ার কথা, বাংলাদেশের ফ্লাইট রয়েছে। তো এবার দেবমাল্য কোথাও গিয়ে ভাবে যে এই ঝামেলাটাকে এড়ানোর জন্যই শ্রেয়া পালাচ্ছে, কিন্তু আদতে সেটা না, অনেকদিন আগে থেকেই
প্ল্যান রেডি ছিল। তো সেটা শ্রেয়া তার কাছে বলেও যে তুমি ভেবো না যে তোমার বাড়ির লোককে এড়িয়ে যাওয়ার জন্য, বাড়ির লোককে রিসিভ না করার জন্য আমি পালাচ্ছি। তুমি এখানে থাকো, তোমার যেটুকু কাজ, যে যতটুকু সঙ্গ দেওয়ার তাদের সঙ্গ দাও, তারপর আমি তালা দিয়ে যাচ্ছি না, তুমি নিজের মতো করে চাবি দিয়ে বেরিয়ে যাও। তো এখান থেকে মানে একটা ক্যাচাল হবে কি হবে না সেটা আমি বলছি না, কিন্তু মানে ওখান থেকে একটা লোক জানাজানি হওয়ার ভয় এসে যায়। তারপর সে আর চেপে রাখতে পারে না, একটা সময় পর গিয়ে সে নিজের দাদাকে বলে দেয়, তার বাড়ির লোককে বলে দেয়, বাড়ির লোক জেনে যায়। তো এই যে কিছুক্ষণ আগে যেমন বললাম যে রিয়া একটা কাণ্ড ঘটায় তাদের মা বাবারকে মানে একসাথে আনার জন্য, সেখানে কিন্তু তার দাদার ভূমিকাও রয়েছে, মানে শ্রেয়ার যে দাদা, একটা বড় রকম ভূমিকা রয়েছে। মানে কোথাও গিয়ে সে দেবমাল্যর ওপর একটা ব্রেইন ওয়াশ বলবো না, তবে খুব সুন্দর করে বোঝায় যে তোমরা যেটা করছো, যে তোমরা এখন অ্যাডাল্ট, তোমাদের বোঝানোর কিছু নেই, কিন্তু আরেকবার ভেবে দেখতে পারো, বা ওই জায়গাটা কথোপকথনটা খুব টাচিং, আপনি ফিল করতে পারবেন আর কি। তো এরকমই কিছু কিছু পারিপার্শ্বিক প্রভাব, কিছু কিছু ইন্ডিভিজুয়ালের প্রভাবে তারা কোথাও কি বুঝতে পারে যে তারা যেটা করছে সেটা অযৌক্তিক না হলেও খুব তাড়াহুড়ো করে খুবই আবেগতাড়িত হয়ে পড়ছে, আর একটু সময় নেওয়া দরকার। এবার সেই সময়টা কি তারা নেয় কি নেয় না, লাস্টে কি পরিণতি হয়, তো সেটা জানার জন্য বইটা পড়তে হবে। তো মোটের ওপর সুন্দর বই, দীপেন্দু বালিতে লেখা, আমার যেটা বললাম ভালোই লাগে। তো যে পড়বে তারই ভালো লাগে, খুব মিষ্টি বই। আর ওই যে বললাম একটা হুক পয়েন্ট থাকে, তো আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত বসে থাকবেন। তো আজকের মতো এটুকুই থাক। আমি অরিক, এই চ্যানেলে বাংলা বই, বাংলা উপন্যাস, বাংলা সাহিত্য নিয়ে কথা বলে থাকি। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব। আর নতুন লেখক লেখিকা বা কোনো প্রকাশনী, যদি কোনো বই মনে হয় যে অনেক বই হারিয়ে যাচ্ছে, তো আমাকে পাঠাতে পারেন। আমি বই পড়ে যদি ভালো লাগে তাহলে আমি এই চ্যানেল থেকে, ফেসবুক পেজ রয়েছে, রিল বা ভিডিও পোস্ট করব, যতটা সম্ভব আমার দ্বারা হবে আমি প্রচার করব।